আলবার্ট আইনস্টাইনের ব্রেন আমাদের সাধারণ মানুষের ব্রেনের থেকে অনেক ভিন্ন ছিল। কি ভিন্ন বিষয় আইনস্টাইনের ব্রেন কেটে পরীক্ষা করে বিজ্ঞানীরা পেয়েছে সেটা একটু পরেই বলছি। আইনস্টাইনের স্পেশাল ব্রেন থাকার কারণে তিনি তো বুদ্ধিমান ছিলেনই, তবে এর সঙ্গে সঙ্গে এই বুদ্ধিমান মানুষটার কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্যও ছিল। আলবার্ট আইনস্টাইনের ডেট এবং ফোন নাম্বার মনে রাখতে অনেক কষ্ট হতো, এমনকি তার নিজের টেলিফোন নাম্বারটিও তার মনে থাকতো না। একবার তো তার সহকর্মী তার টেলিফোন নাম্বার চাওয়ায় তার নিজের ফোনের ডাইরেক্টরিটি বের করে নিজের নাম্বারটি পড়ে পড়ে বলেন। এটি দেখে তার সহকর্মী তাকে জিজ্ঞাসা করে বসে তিনি কেন তার নিজের নাম্বারটি মনে রাখে না। আইনস্টাইন উত্তরটা এইভাবে দিয়েছিলেন, আমি এমন একটা জিনিস কেন মনে রাখব যেটি বইয়ে খুঁজলে খুব সহজেই পাওয়া যায়। আইনস্টাইন কখনো জুতার ভিতরে মোজা পরতেন না, কারণ তার আঙুলগুলো অনেকটাই বড় ছিল, যে কারণে মোজায় খুব দ্রুতই ছিদ্র হয়ে আঙুলগুলো বের হয়ে যেত। আর এমনকি তিনি তার জুতার ফিতারটিও বাঁধতে পারতেন না, অন্যকে দিয়ে বাঁধিয়ে নিতেন। আইনস্টাইনের মৃত্যুর পূর্বেই তার ওই এক্সট্রা অর্ডিনারি ব্রেনের উপর মানুষের অনেক কিউরিসিটি ছিল, যে এই মানুষটার মাথায় এমন আছেটা কি, যেই সব বিষয় কোনো সাধারণ মানুষের মাথায় আসেও না, সেই সব বিষয় তার মাথায় আসে এবং সেগুলো তিনি বোঝেন এবং খুব মারাত্মক সাংঘাতিক কিছু কাজ করেন। আলবার্ট আইনস্টাইন মৃত্যুর পূর্বেই বুঝতে পেরেছিলেন যে আমি মারা যাওয়ার পর এরা মাস্ট আমার বডি নিয়ে রিসার্চ করবে, কাটাছেঁড়া করবে, যেই বিষয়টা আইনস্টাইন একদমই চাইতেন না। তিনি চাইতেন না তার মৃত্যুর পরে তার বডি নিয়ে কোনো রিসার্চ করা হোক, যে কারণে তিনি মৃত্যুর পূর্বেই বলে গিয়েছিলেন তার বডির কোনো পার্ট যেন রিসার্চ না করা হয় এবং মৃত্যুর পরে তার বডি যেন পুড়িয়ে ছাই করে ফেলা হয়। কিন্তু সেটিই হয়েছিল যেটি নিয়ে আইনস্টাইনের ভয় ছিল। 18 এপ্রিল 1955 যখন আইনস্টাইন প্রিস্টন হসপিটালে মারা যায়, তখন তার অটোপসি করতে, অর্থাৎ তার মৃত্যুর কারণ জানতে যে ডক্টর এসেছিল, সে গোপনে আইনস্টাইনের ব্রেন বের করে নেয়। কারণ তার এটা জানার কিউরিসিটি ছিল যে পৃথিবীর সব থেকে জিনিয়াস ব্যক্তির ব্রেনে এমন আছেটা কি। তিনি শুধু আইনস্টাইনের মস্তিষ্কই বের করেননি, সেই সঙ্গে আইনস্টাইনের চোখ দুটাও বের করেছিলেন, যা প্রিজার্ভ করে পরবর্তীতে আইনস্টাইনের চোখের ডক্টর হেনরি আব্রামসের কাছে হস্তান্তর করেন। ধারণা করা হয় তার চোখ দুটি এখনও নিউ ইয়র্কের কোনো একটি সেফটি লকারে সংরক্ষণ অবস্থায় রয়েছে। আইনস্টাইনের ব্রেন চুরি করা ডক্টরের নাম ছিল ডক্টর থমাস হার্ভি, যার নিজের সঙ্গে হওয়া পরিণতির থেকে এই স্পেশাল ব্রেন স্টাডিতে ইন্টারেস্ট ছিল। এই ঘটনার কিছুদিন পর যখন প্রিস্টন হসপিটাল ডক্টর হার্ভির এই কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে, তখন হার্ভিকে তার জব থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ডক্টর হার্ভি কোনো না কোনো উপায়ে আইনস্টাইনের ছেলে হেন্স আলবার্টের থেকে আইনস্টাইনের ব্রেন নিয়ে গবেষণা করা এবং তার ব্রেনের স্পেশালিটির রহস্যটা সবার সামনে নিয়ে আসার পারমিশন নিয়ে ফেলতে সক্ষম হন। তিনি মনে করতেন তিনি ওই জিনিয়াস ব্রেন নিয়ে রিসার্চ করতে পারবেন, কিন্তু সিচুয়েশন এমন ছিল যে তিনি প্রিস্টন হসপিটাল থেকে অলরেডি তার জব হারিয়ে বসে আছেন, সঙ্গে তার প্যাথোলজিস্ট ডেজিগনেশনও। আইনস্টাইনের ব্রেনটি ডক্টর হার্ভি সংরক্ষণ করে রেখেছিলেন। পরবর্তীতে তিনি এটিকে নিয়ে পেনসিলভেনিয়া শহর ফিলাডেলফিয়া নিয়ে যান। সেইখানে তিনি আইনস্টাইনের ব্রেনের অনেকগুলো ফটো তোলেন এবং ওই ব্রেনটিকে তিনি 240টি টুকরো করেন এবং এর প্রত্যেকটি টুকরোকে আলাদা আলাদা করে জারে প্রিজার্ভ করে তার বাসার বেসমেন্টে লুকিয়ে রাখেন। এই বিষয়টি নিয়ে ডক্টর হার্ভি তার ওয়াইফের সঙ্গে প্রায় ঝামেলা হতো, এমনকি তার ওয়াইফ আইনস্টাইনের ওই ব্রেনগুলো বাইরে ফেলে দেওয়ার হুমকিও দিতেন। শেষমেশ তাদের ঝগড়া এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তাদের মাঝে ডিভোর্স হয়ে যায় এবং ডক্টর হার্ভি কেনসাসের শহর উইচিটা চলে যান। সেইখানে তিনি একজন মেডিকেল সুপারভাইজারের জব করা শুরু করেন এবং তার ফ্রি টাইমগুলোতে তিনি আইনস্টাইনের ওই ব্রেনের খণ্ডগুলো নিয়ে রিসার্চ করার চেষ্টা করতেন। এরপর তিনি বিভিন্ন আলাদা আলাদা জব করতে করতে বিভিন্ন শহরে ব্রেনটিকে নিয়ে ঘুরতে থাকেন। অনেক বছর চলে যায়, কিন্তু তিনি আইনস্টাইনের ব্রেনের কোনো বিশেষ রিসার্চ করতে সক্ষম হন না, বরং তার মেডিকেল লাইসেন্সটি ক্যান্সেল করে দেওয়া হয়। সিচুয়েশন এমন একটি পর্যায়ে চলে যায় যে তার জীবন ধারণের জন্য তাকে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে জব করা শুরু করতে হয়। তখন তিনি প্রথমবারের মতো একটি ভালো সিদ্ধান্ত নেন। তিনি সিদ্ধান্ত নেন ওই ব্রেনের পার্ট করা অংশগুলো পৃথিবীর বিভিন্ন বেস্ট নিউরোলজিস্টের কাছে ভালোভাবে রিসার্চের জন্য পাঠাবেন এবং পরবর্তীতে তিনি তাই করেন।
1955 সালে ব্রেন চুরি হওয়ার 30 বছর পরে অর্থাৎ 1985 সালে প্রথমবারের মতো আইনস্টাইনের ব্রেনের উপর কোনো রিসার্চ পাবলিশড হয়। এরপর পরবর্তী 28 বছর পর্যন্ত পৃথিবীর বড় বড় বিভিন্ন নিউরোলজিস্ট এই জিনিয়াস ব্রেন সম্পর্কে অনেক রিসার্চ পেপার পাবলিশড করেন, যেখানে বলা হয়েছে আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের ব্রেনের থেকে অনেক আলাদা ছিল। সবথেকে বড় পার্থক্যটা ব্রেনের কর্পাস ক্যালোসাম অংশে পাওয়া গিয়েছিল। এখন এটা জানা প্রয়োজন মানুষের ব্রেন দুটি আলাদা আলাদা অংশে বিভক্ত থাকে। মানুষ যাই করুক ব্রেনের এক অংশে প্রথমে প্রসেস হয় এবং বডিকে সিগন্যাল দেয়। মস্তিষ্কের বাম পাশের অংশ আমাদের শরীরের ডান পাশের অংশকে কন্ট্রোল করে, আর মস্তিষ্কের ডান পাশের অংশ আমাদের শরীরের বাম পাশের অংশকে কন্ট্রোল করে। এছাড়াও 90% মানুষের মস্তিষ্কের ডান পাশের অংশ বলা, বোঝা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, রাইটিংয়ের সময় কাজ করে থাকে, আর অন্যদিকে ডান পাশের অংশ ক্রিয়েটিভিটি, আন্ডারস্ট্যান্ডিং অফ শেপ, আর্ট অ্যান্ড মিউজিক এইসব কাজ করে থাকে। এখন আপনি হয়তো ভাবছেন এইখানে কর্পাস ক্যালোসামের কাজটা কি? কল্পনা করুন আপনি পিসিতে বা মোবাইলে টাইপ করছেন। এই সময় আপনার দুইটা হাতই টাইপিংয়ে ব্যস্ত রয়েছে। কিছু অক্ষর আপনার ডান হাত টাইপ করছে, কিছু অক্ষর আপনার বাম হাত টাইপ করছে। লেখার সময় আপনার বাম হাতে কোনো টাইপিং মিস্টেক হলে ডান হাত দিয়ে ব্যাক স্পেস চেপে সেটিকে মুছে ফেললেন। অর্থাৎ এইখানে যখন মস্তিষ্কের বাম অংশের ভুল হয়েছে, এটি মস্তিষ্কের ডান অংশকে সিগন্যাল দিয়েছে এবং মস্তিষ্কের ডান অংশ ভুলটি সংশোধন করেছে। মস্তিষ্কের এই দুই অংশ যার মাধ্যমে একে অন্যের সঙ্গে কমিউনিকেট করে সেটিকে বলে কর্পাস ক্যালোসাম। আর আইনস্টাইনের ব্রেনের কর্পাস ক্যালোসাম সাধারণ মানুষের ব্রেনের থেকে অনেকটাই বড় ছিল। অর্থাৎ তার ব্রেনের ডান অংশের সঙ্গে বাম অংশের স্ট্রং একটি কানেকশন ছিল, যার কারণে আইনস্টাইন অনেক সময় কমপ্লেক্স প্রবলেম এবং সিচুয়েশন ইমাজিন করতে পারতেন। কর্পাস ক্যালোসাম বড় হওয়া ছাড়াও আইনস্টাইনের ব্রেনের ইনফেরিয়র পেরিটাল অংশ, যা মানুষের ভাষা এবং গাণিতিক দক্ষতাকে নিয়ন্ত্রণ করে, সেটি সাধারণ মানুষের মস্তিষ্ক থেকে 15% বড় ছিল। এই কারণে রিসার্চাররা মনে করেন আইনস্টাইনের ব্রেনের নিউরনের ফ্লো অনেক ভালো ছিল। নিউরনের গুড ফ্লোয়ের মানে হচ্ছে ক্যালকুলেশনের পাওয়ার অনেক ভালো ছিল। আলবার্ট আইনস্টাইন কোনো প্রকার কাগজ কলম ছাড়াই কঠিন কঠিন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে সক্ষম ছিলেন। সাধারণ মানুষের আইকিউ গড়ে 90 থেকে 110-এর মধ্যে হলেও আইনস্টাইনের আইকিউ ছিল 160 থেকে 190, যা কিনা একজন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো তার ব্রেনে এত কিছু স্বাভাবিক মানুষের তুলনায় বেশি থাকলেও তার ব্রেনের সাইজ ছিল সাধারণ মানুষের থেকে অনেক কম। যেখানে সাধারণ মানুষের ব্রেনের ওজন 1400 গ্রামের মতো হয়, সেখানে আইনস্টাইনের ব্রেনের ওজন ছিল 1225 গ্রামের মতো। ব্রেনের সব থেকে বড় খাদ সিলভিয়ান ফিশার, যা কিনা আইনস্টাইনের মস্তিষ্কে ছিলই না। আইনস্টাইনের ব্রেনের সেরিব্রাল কর্টেক্স মস্তিষ্কের বাকি অংশের থেকে অনেক পাতলা ছিল, আর এই পাতলা অংশে নিউরনের ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সব থেকে বড় পার্থক্য হলো আইনস্টাইনের ব্রেন আসল বয়সের থেকে কম বয়স প্রকাশ করে, অর্থাৎ তার ব্রেন তার বয়স অনুযায়ী যেমন হওয়ার কথা ছিল তার থেকে আরও কম বয়সীদের মতো আচরণ করত। এইখানে অনেক বড় একটি প্রশ্নের তৈরি হয়, সেটা হচ্ছে আইনস্টাইন কি এমন স্পেশাল ব্রেন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তার ব্রেনটি স্পেশালে পরিণত হয়েছিল? আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণের 5 বছর পর্যন্ত কথা বলতে পারতেন না, যেখানে অন্য বাচ্চারা মাত্র 2-3 বছর বয়স থেকেই কথা বলা শুরু করে। কথা বলা শুরু করার পরেও তিনি খুব একটা কথা বলতেন না, বরং তিনি তার নিজের ভাবনাগুলো নিয়েই বেশি মগ্ন থাকতেন। আইনস্টাইনের কোনো একটি বিষয় মনে রাখার ক্ষমতা কম ছিল। ইনফ্যাক্ট তার কাছে সিম্পল গুণের নামটা পর্যন্ত মনে রাখা কষ্টকর ছিল। তিনি ম্যাথ এবং নম্বর লজিক্যাল ওয়েতে অ্যানালাইজ প্রসেস করতে দক্ষ ছিলেন, সেটা মুখস্থ বা মনে রাখতে নয়। স্কুল জীবনে যেখানে তিনি অন্য সব সাবজেক্টগুলোতে ফেল করতেন, সেখানে ম্যাথ এবং সায়েন্স সেই সাবজেক্ট ছিল যেগুলোতে আইনস্টাইনের নম্বর সব থেকে বেশি আসত। যখন আলবার্ট আইনস্টাইনের বয়স 12 বছর ছিল, তখন একদিন আইনস্টাইনের ফ্যামিলি টিচার
আইনস্টাইনের বাসায় তার একটি বই ফেলে রেখে যায়। বাট সারপ্রাইজিংলি আইনস্টাইন একদিনেই সম্পূর্ণ বই পড়ে জিওমেট্রিকের সব কনসেপ্ট ক্লিয়ার করে ফেলে। শুধু তাই নয়, মাত্র 14 বছর বয়সেই ক্যালকুলাসের মতো কঠিন কঠিন ম্যাথে দক্ষ হয়ে যান। আইনস্টাইন ম্যাথ এবং সায়েন্সে এতটাই দক্ষ ছিলেন যে যখন তিনি ক্লাসে হাত তুলতেন কোনো প্রশ্ন করার জন্য, টিচার পর্যন্ত নার্ভাস ফিল করত। কারণ আইনস্টাইন প্রায় এমন ধরনের প্রশ্ন করত যেগুলোর উত্তর আসলে টিচারও জানতেন না। শেষমেশ অনেক ডক্টর এবং সায়েন্টিস্ট এই মতামত দিয়েছিলেন যে আইনস্টাইনের ব্রেন জন্মের সময় নয়, বরং জন্মের পর এতটা স্ট্রং এবং জিনিয়াসে পরিণত হয়েছিল। এর সবথেকে বড় কারণ এটা ছিল, যখন তিনি তার কোনো প্রশ্নের জবাব না পেতেন তখন তিনি নিজেই নিজের ব্রেনের সাহায্যে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতেন। আইনস্টাইন প্রায় এই কথাটি বলতেন যে আমি একজন সাধারণ মানুষই, তবে আমার জানার আগ্রহটা অনেক বেশি। আর এখন আইনস্টাইনের সেই ব্রেনটি আমেরিকার দ্য মাটার মিউজিয়ামে রাখা রয়েছে।